নমস্কার বন্ধুরা, স্ক্যারি টেলসে আপনাদের সকলকে জানাই স্বাগত। বহুদিন ধরে সে তার অতৃপ্ত কামনা বাসনার জালে বাঁধা পড়ে আছে। প্রতীক্ষায় আছে কেবল একটি সুযোগ পেলেই সে তার প্রতিশোধ পূরণ করবে। পাপ নাকি কখনো চাপা থাকে না। পুরনো পাপ একদিন না একদিন ঠিক কোনো ভয়ঙ্কর রূপ নিয়ে সামনে বেরিয়ে আসবেই, আর তখন সেই পাপের ফল ভয়ঙ্করভাবে ভোগ করতেই হবে। তার থেকে নিস্তার পাওয়ার কোনো রাস্তা নেই। কিন্তু কি সেই পাপ, কিসেরই বা প্রতিশোধ? শুনতে থাকুন স্ক্যারি টেলসের বিশেষ নিবেদন ঋতপা ব্যানার্জির কাহিনী অবলম্বনে ছায়াতঙ্ক। আজকের গল্প পাঠে সায়ন্তন, গল্পের সূত্রধার আমি শ্রীরূপ। আকাশে গোল থালার মতো পূর্ণিমার চাঁদ উঠেছে। রূপলি জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে বিশ্ব চরাচর। চাঁদের আলোয় দূরের পাহাড়গুলোকে আরও মোহময় দেখাচ্ছে। চাঁদের আলো গায়ে মেখে পাহাড়ি রাস্তার ধারে একাকী দাঁড়িয়ে আছে দোতলা বাংলোটি। বাংলোর পেছনে ঘন পাইনের জঙ্গল নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে বাংলোটিকে পাহারা দিচ্ছে। বাংলোর ছাদে দাঁড়িয়ে আছে একটি ছায়ামূর্তি। চুলগুলো বাতাসে উড়ছে। সেই দৃশ্য দেখে ভয়ে বুক কেঁপে উঠল বাংলোর কেয়ারটেকার পবন সিংয়ের। যদিও এই দৃশ্য সে গত 5 বছরে অনেকবারই দেখেছে, তবুও তার ভয় কাটেনি। কোনো রকমে বাংলোর গেটে তালা লাগিয়ে বাড়ির উদ্দেশ্যে দৌড় দিল সে। ছাদে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তিটিও বাতাসে মিলিয়ে গেল। কলকাতা। দীর্ঘ 10 বছরের প্রেম পর্ব পার করে মাত্র 2 মাস আগেই বিয়ে করেছে নিলয় আর তন্দ্রা। কিন্তু তাদের হানিমুনে যাওয়া এখনো হয়ে ওঠেনি। নিলয় একটি বেসরকারি ব্যাংকে চাকরি করে, আর তন্দ্রার একটি নিজস্ব বুটিক আছে, তন্দ্রাজ কালেকশন নামে। নিলয়ের ছুটি পেতে সমস্যা হচ্ছিল বলেই তাদের হানিমুনে যাওয়া আটকে গিয়েছিল। অবশেষে 2 মাস পরে ছুটি ম্যানেজ করতে পেরেছে, কিন্তু তারা কোথায় যাবে এটা এখনো ঠিক করে উঠতে পারেনি। শেষে নিলয়ের বন্ধু বিক্রম তাদেরকে এই সমস্যা থেকে মুক্তি দেয়। বিক্রম একজন বড় বিজনেসম্যান, জুয়েলারির বিজনেস তার। বেশিরভাগ সময় সে মুম্বাইতে থাকে। নিলয় আর তন্দ্রার হানিমুনে যাওয়ার কথা শুনে বিক্রমই প্রস্তাব দেয় তাদের দার্জিলিং ঘুরে আসতে। লাইমহাট্টায় বিক্রমের একটি বাংলো আছে। বছর 6 আগে তৈরি সেটি। মূলত পরিবার নিয়ে দার্জিলিংয়ে ছুটি কাটানোর জন্যই বিক্রম নিরিবিলি পাহাড়ি গ্রাম লামহাট্টায় একটি বাংলো বানায়। বছর 5 আগে বিক্রম একবার তার স্ত্রীকে নিয়ে ঘুরতে গেছিল সেখানে, কিন্তু ফেরার পথে ঘটে যায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা। একটি অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় বিক্রমের স্ত্রী পৌশালীর। এসব কিছু নিলয় আর তন্দ্রা বিক্রমের মুখেই শুনেছে। তারপর থেকে বিক্রম আর কোনোদিন ওখানে যায়নি। 5 বছর ধরে বাংলোটি খালি পড়েছিল। এখন বিক্রম বাংলোটি ট্যুরিস্টদের ভাড়া দিতে চায়। নিলয় আর তন্দ্রাই হবে সেখানকার প্রথম ট্যুরিস্ট। এমন অফার পেয়ে ওরা তো লুফে নিয়েছে। পাহাড়ে হানিমুন, তার উপর আবার বিক্রমের বাংলো, যেখানে কেউ তাদের বিরক্ত করবে না। এমন সুযোগ কি ছাড়া যায়? নির্দিষ্ট দিনে নিলয় আর তন্দ্রা পৌঁছে গেল নিউ জলপাইগুড়ি স্টেশনে। তারপর ওখান থেকে গাড়ি ভাড়া করে সোজা লামহাট্টা। বিক্রমের বাংলোয় পৌঁছে ওদের মন খুশিতে ভরে উঠল। কি অপূর্ব সুন্দর জায়গায় বাংলোটা। পিছনে ঘন পাইনের জঙ্গল, সামনে রাস্তা, সেখান থেকে সুউচ্চ পাহাড় চূড়া দেখা যাচ্ছে। বাংলোর সামনের বাগানে রং বেরঙের ফুলের সমাহার। রঙিন প্রজাপতিরা উড়ে বেড়াচ্ছে সেখানে। নানা রকম পাখির কুজন শোনা যাচ্ছে। আশেপাশে কোনো ঘরবাড়ি নেই, নিরিবিলি পরিবেশ।
সত্যি এ যেন স্বর্গ, হানিমুনের পক্ষে আদর্শ। নিলয় আর তন্দ্রা গাড়ি থেকে নামতেই এগিয়ে এলো বাংলোর কেয়ারটেকার পবন। आइए आइए साहब, आप लोगों के लिए ही इंतजार कर रहा था। ওদের লাগেজগুলো পবন ভেতরে নিয়ে গেল। নিলয় আর তন্দ্রা আসার পর থেকে ছবি তুলতেই ব্যস্ত। ওদের দেখে পবনের বড় ভালো লাগে, কিন্তু পরক্ষণেই ওর মনে দুশ্চিন্তার কালো মেঘ জমা হয়। কি মরতেই বাংলোয় ঘুরতে এলো কে জানে। এদের কপালে যে কি আছে সেটা ভেবেই পবনের বুকের ভেতর দুরু দুরু করতে থাকে। ওদের যে সব কিছু খুলে বলে সাবধান করবে তারও কোনো উপায় নেই। বিক্রম যে কত ভয়ঙ্কর মানুষ সেটা পবন ভালো করেই জানে। ওদের সব কিছু বললে বিক্রম হয়তো পবনকে মেরেই ফেলবে। এই ভয়ে সে চুপ করে থাকে। পবন নিলয় আর তন্দ্রাকে ওদের ঘর দেখিয়ে দেয়। একতলায় বড় বড় 3টে খোলামেলা বেডরুম, একটা ড্রয়িং রুম, কিচেন, টয়লেট। ড্রয়িং রুম থেকে ঘোরানো সিঁড়ি উঠে গেছে দোতলায়, কিন্তু পবন তাদের বার করে দোতলায় উঠতে বারণ করেছে। নিলয় আর তন্দ্রা প্রথমে বেশ অবাক হয়ে যায় পবনের কথা শুনে, কিন্তু এ বিষয়ে আর কিছু বলে। ওরা স্নান করে ফ্রেশ হয়ে নিল। পবন ওদের জন্য গরম গরম ভাত, ডাল আর মুরগির ঝোল নিয়ে আসে। পবনই ওদের জন্য এসব রান্না করেছিল। এতটা জার্নি করে এসে মুখের সামনে এমন খাবার পেয়ে নিলয় আর তন্দ্রা চটপট খেতে বসে পড়ে। পবন খাবার টেবিলের পাশেই দাঁড়িয়েছিল। अरे वाह पवन भैया, आपने तो बहुत अच्छा खाना बनाया है। आपके हाथों में तो जादू है। আঙুল চাটতে চাটতে বলে নিলয়। मैं कभी कभी दूसरे होटल में भी खाना बनाता हूँ, वहीं से ही सीखा ये सब। হেসে বলল পবন। आपका असली घर कहाँ है पवन भैया? জিজ্ঞাসা করল তন্দ্রা। हम तो यूपी से हैं। मैं जब बहुत छोटा था तब मेरे पापा दार्जिलिंग चले आए। वो यहाँ पे ड्राइवर का काम करते थे, तब से हम भी यहाँ रह गए। यही पास की गांव में मैं मेरे परिवार के साथ रहता हूँ। सुबह यहाँ काम करने आता हूँ और शाम को ही घर चला जाता हूँ। आप यहाँ रात को नहीं रहेंगे? नहीं मेम साहब, मुझे शाम तक घर लौटना ही होगा। लेकिन आप लोग चिंता मत करो, मैं आप लोगों का डिनर रेडी करने के बाद ही जाऊंगा। आप लोगों को यहाँ कोई तकलीफ नहीं होगा। খাওয়া দাওয়া শেষ করে নিলয় আর তন্দ্রা বেশ কিছুক্ষণ বিশ্রাম নিল ওদের ঘরে। বিকেলবেলা ওরা আশপাশের এলাকাটা ঘুরতে বেরোল। খুব সুন্দর পাহাড়ি গ্রাম লামহাট্টা, অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের খনি। বাংলোর বেশ কিছুটা দূর থেকে বসতি শুরু হয়েছে। নিলয় আর তন্দ্রা কাছের একটা চার্চ থেকে ঘুরে এলো। এত সুন্দর একটা জায়গায় এসে ওরা খুব খুশি। বাংলোয় ফিরতে ওদের সন্ধে হয়ে গেল। পবন ওদের জন্য দরজার কাছেই অপেক্ষা করছিল। ওদের দেখে এগিয়ে এলো। आप लोग आ गए। मैंने डिनर और शाम का नाश्ता तैयार करके रखा है, और आप लोग ज़रा गर्म करके खा लेना। हाँ, मुझे अब जाना होगा। आप अभी चले जाएंगे पवन भैया? हाँ साहब, अभी मुझे जाना होगा। कल सुबह ही चले आऊँगा। आप लोग ज़रा अपना ख्याल रखना। हाँ, और रात को घर से बाहर मत जाना। এই বলে পবন হন হন করে হেঁটে চলে গেল। পবনের ব্যবহার নিলয় আর তন্দ্রার অদ্ভুত লাগছে। আর একটু থেমে গেলে কি হতো কে জানে। যাই হোক, এসব ভেবে ওরা সময় নষ্ট করবে না বলেই ঠিক করলো। সন্ধ্যাবেলাটা কফি পকোড়া খেতে খেতে ওদের বেশ ভালোই কাটলো। রাতে ওরা তাড়াতাড়ি ডিনার করে নিল। বেডরুমে গিয়ে নিলয় তন্দ্রাকে কাছে টেনে নিল। লজ্জায় তন্দ্রার মুখ লাল হয়ে গেল। নিলয় ওকে জড়িয়ে ধরল। ঠিক এমন সময় ড্রয়িং রুমে জোরে কিছু পড়ার আওয়াজ হলো। তন্দ্রা কেঁপে উঠল। নিলয় আর তন্দ্রা ড্রয়িং রুমে গিয়ে দেখল কাঁচের ফুলদানিটা মেঝেতে পড়ে ভেঙে টুকরো হয়ে গেছে। কিন্তু এটা কিভাবে হলো সেটা ওরা বুঝতে পারল না।
দরজা জানলা সব ভালো করে বন্ধ। কোনো মানুষ তো দূরের কথা, কুকুর বেড়ালও ঢুকতে পারবে না। এটা কিভাবে ভাঙলো নিলয়? কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলো তন্দ্রা। হয়তো কোনো ফাঁক দিয়ে হাওয়া ঢুকেছে ঘরে, তাই পড়ে গেছে। তুমি এসব নিয়ে বেশি চিন্তা করো না, চলো ঘুমাবো। তন্দ্রাকে নিয়ে রুমে চলে গেল নিলয়। নিলয়ের কথা তন্দ্রার পুরোপুরি বিশ্বাস হলো না, তাও ও চুপচাপ খাটে এসে নিলয়কে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। ভোরের আলো তখন সবে ফুটেছে। ভয়ঙ্কর এক স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল তন্দ্রার। ভয়ে চিৎকার করে উঠল সে। তন্দ্রার চিৎকারে ঘুম ভেঙে গেল নিলয়ের। উদ্বিগ্ন হয়ে সে জিজ্ঞাসা করল, এ কি হয়েছে তোমার তন্দ্রা? এভাবে চিৎকার করে উঠলে কেন? কোনো বাজে স্বপ্ন দেখলে নাকি? আমি আমি দেখলাম একটা মেয়ে আমার মুখের ওপর ঝুঁকে পড়েছে। কি বিভৎস মুখ তার, চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে, মাথার এক পাশ দিয়ে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে, ঠোঁটটা বেঁকে ঝুলে পড়েছে। ও এই ব্যাপার। সারাদিন ওই ভূতের গল্প পড়লে আর ভূতের সিনেমা দেখলে তো এইসবই স্বপ্ন দেখবে। চলো এখন উঠে পড়ো, ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। এই বলে নিলয় উঠে বাথরুমে চলে গেল ফ্রেশ হতে। তন্দ্রা বসে বসে ভাবতে লাগলো, ও তো ছোট থেকেই ভূতের গল্প পড়ে আর সিনেমা দেখে, কিন্তু এরকম বাজে স্বপ্ন তো কোনোদিন দেখেনি। তাহলে আজ কেন? এমন সময় ডোরবেল বেজে উঠল। তন্দ্রা উঠে গিয়ে দরজা খুলে দিয়ে দেখল পবন সিং এসেছে। गुड मॉर्निंग मेम साहब, सब ठीक ठाक है ना? হাসি মুখে জিজ্ঞাসা করলো পবন। আস্তে করে হ্যাঁ বলে তন্দ্রা ঘরে চলে গেল। এরই মধ্যে নিলয় বাথরুম থেকে ফ্রেশ হয়ে চলে এসেছে। নিলয়কে দেখে এগিয়ে এলো পবন। मेम साहब ठीक तो है ना? জিজ্ঞাসা করলো পবন। रात को कोई बुरा सपना देखी थी, इसीलिए थोड़ी सी डर गई है। ओ छोड़िए, आप ज़रा जल्दी ब्रेकफास्ट बना दो, हमें निकलना है। हाँ हाँ, अभी जाता हूँ। এই বলে পবন কিচেনে চলে গেল। নিলয় ঘরে এসে দেখল তন্দ্রা বসে বসে কি ভাবছে। কি গো, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, বেরোতে হবে তো। বাইরে গেলে দেখবে মনটা অনেকটা ভালো হয়ে গেছে। নিলয়ের কথায় ঘোর কাটল তন্দ্রার। সে বাথরুমের দিকে চলে গেল। ব্রেকফাস্ট সেরে দুজনে একটা গাড়ি ভাড়া করে ঘুরতে বেরোল। প্রথমেই তারা গেল লামহাট্টা ইকো পার্কে, তারপর সেখান থেকে তাকদা চলে গেল। তাকদার বিভিন্ন চা বাগান, অর্কিড সেন্টার, রক গার্ডেন প্রভৃতি জায়গায় ঘুরতে লাগলো। এসব জায়গার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দেখে নিলয় আর তন্দ্রার মন আনন্দে ভরে উঠল। গতরাতের দুঃস্বপ্নের কথা তন্দ্রা পুরোপুরি ভুলে গেল। দুপুরে তারা একটা রেস্টুরেন্টে লাঞ্চ সেরে নিল, তারপর আর কিছুটা ঘুরে নিল। ঘোরা শেষ করে ওরা যখন বাংলোতে ফিরল তখন সন্ধ্যা হব হব করছে। ওরা বাংলোয় ফিরে আসতেই পবন বাড়ি চলে গেল। ওরা বাইরে থেকে রাতের খাবার কিনে এনেছিল, তাই পবনকে আজ আর রাতে খাবার বানাতে হয়নি। নিলয় ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে মোবাইল দেখছিল। তন্দ্রা কিচেনে গিয়ে খাবারগুলো ঠিক করে রাখছিল। এমন সময় দোতলায় কারোর চলাফেরার আওয়াজ শুনতে পেল। দোতলায় কে হাঁটছে? নিলয় কি দোতলায় গেছে? এই ভেবে তন্দ্রা কিচেন থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠছিল। এমন সময় পেছন থেকে নিলয়ের আওয়াজ শুনতে পেল। এই কি গো, ওই দোতলার দিকে যাচ্ছ কেন? ওই দোতলায় যেতে পবনদা বারণ করেছিল না? তুমি নিচে? তাহলে দোতলায় কার হাঁটার আওয়াজ শুনলাম? তুমি তুমি ওপরে যাওনি? বিস্ময়ের সাথে বলল তন্দ্রা। হ্যাঁ, আমি কেন দোতলায় যাব? আমি তো ঘরে ছিলাম। আর নিশ্চয়ই উপরে ওই ইঁদুর ছুঁচো আছে, ওরাই দৌড়োদৌড়ি করছে, সেই আওয়াজই তুমি শুনেছ। কি ইঁদুর ছুঁচো? কে জানে, হবে হয়তো। তন্দ্রা আবার কিচেনে চলে গেল। নিলয় আর তন্দ্রা রাতে খেয়ে শুয়ে পড়ল। মাঝরাতে
তন্দ্রার ঘুমটা ভেঙে গেল। একটা কান্নার আওয়াজ ভেসে আসছে। মনে হচ্ছে কেউ গুমড়ে গুমড়ে কাঁদছে। তন্দ্রা আস্তে আস্তে খাট থেকে নেমে দরজা খুলে ড্রয়িং রুমে এলো। আওয়াজটা বাথরুম থেকে আসছে। তন্দ্রা একটু ঘাবড়ে গেল। ও এমনিতে ভীতু নয়। সাহস করে এগিয়ে গেল বাথরুমের দিকে। কান্নার আওয়াজটাও বন্ধ হয়ে গেল। বাথরুমে ঢুকে লাইট জ্বালালো তন্দ্রা। কই, কিছু তো নেই। ভালো করে বাথরুমের ভেতরে খুঁজে দেখল, কোথাও কিচ্ছু নেই। তাহলে কান্নার আওয়াজটা আসছিল কোত্থেকে? হঠাৎ মনে হলো ওর পেছনে কেউ দাঁড়িয়ে আছে। পেছনে ঘুরে কিছুই দেখতে পেল না। তন্দ্রার শির দাঁড়াবে ঠান্ডা স্রোত নেমে গেল। ও ছুটে বাথরুম থেকে বেরোতে গেল, কিন্তু বাথরুমের দরজাটা কেউ বাইরে থেকে আটকে দিয়েছে। তন্দ্রা ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো। চিৎকার করে নিলয়কে ডাকার চেষ্টা করলো, কিন্তু গলা দিয়ে স্বর বেরোলো না। হঠাৎ কল দিয়ে জল পড়ার আওয়াজ শোনা গেল। তন্দ্রা পেছন ফিরে দেখলো বাথটবের কল খোলা, আর তা দিয়ে জলের বদলে রক্ত পড়ছে। আর সেই রক্তে বাথটা ভরে যাচ্ছে। বিচ্ছিরি আষ্টে গন্ধ বেরোচ্ছে। গা গুলিয়ে উঠল তন্দ্রার। তীক্ষ্ণ নখযুক্ত একটা রক্তমাখা হাত ধীরে ধীরে উঠে আসছে বাথটাব থেকে। ভয়ঙ্কর পৈশাচিক অট্টহাসিতে কান ফেটে যাওয়ার জোগাড়। এমন দৃশ্য দেখে তন্দ্রা আর সহ্য করতে পারল না। চিৎকার করে বাথরুমের মেঝেতেই অজ্ঞান হয়ে পড়ে গেল। তন্দ্রার চিৎকারে ঘুম ভাঙল নিলয়ের। উঠে পাশে তন্দ্রাকে দেখতে পেল না। নিলয় ছুটে ঘরের বাইরে চলে এলো। বাথরুমের দিকে এগিয়ে গেল। তন্দ্রাকে বাথরুমের মেঝেতে পড়ে থাকতে দেখে নিলয় বেশ ঘাবড়ে গেল। তন্দ্রার গায়ে হাত দিয়ে বারবার ডাকতে লাগলো, কিন্তু ও উঠল না। নিলয় কল থেকে কিছুটা জল নিয়ে তন্দ্রার মুখে ছিটিয়ে দিল। জ্ঞান ফিরে আসতেই তন্দ্রা ধর্মর করে উঠে, রক্ত, রক্ত, বাথটবে, হাত, হাত। কি সব বলছো? কোথায় রক্ত? তন্দ্রাকে ধরে ঝাঁকাতে লাগলো নিলয়। বাথটবে, বাথটবে কত রক্ত! দেখো, দেখো, দেখো। কাঁপতে কাঁপতে বলল তন্দ্রা। বাথটবে কোনো রক্ত নেই। কি হয়েছে তোমার? এরকম করছো কেন? তন্দ্রা বাথটাবের দিকে তাকালো। কোথায় গেল রক্ত? একটু আগেও তো ছিল। আর হাতটা তাহলে কি ভুল দেখলো? না না না, এতটা ভুল তো হতে পারে না। বিশ্বাস করো নিলয়, বাথটব রক্তে ভর্তি ছিল। আর একটা হাত উঠে আসছিল ওখান থেকে। নিলয়কে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল তন্দ্রা। তুমি হয়তো ঘুম চোখে ভুল দেখেছো। এখন চলো তো, ঘরে চলো। নিলয় তন্দ্রাকে ধরে ধরে ঘরে নিয়ে এসে খাটে শুইয়ে দিল। তন্দ্রার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ধীরে ধীরে তন্দ্রা ঘুমিয়ে পড়ল। কিন্তু নিলয়ের খুব চিন্তা হতে লাগলো তন্দ্রাকে নিয়ে। কেন ও এরকম করছে? আগে তো কখনো এরকম করেনি। কি হলো ওর? এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল নিলয়। ভোর হয়ে গেছে। পাখির ডাক শোনা যাচ্ছে। তন্দ্রা এখনো নিলয়ের কোলে মাথা রেখে ঘুমোচ্ছে। সূর্যের আলো চোখে এসে পড়তেই ঘুম ভেঙে গেল নিলয়ের। তন্দ্রার ঘুমন্ত নিষ্পাপ মুখটা দেখে নিলয়ের খুব মায়া হয়। দুজনে হানিমুনে এসে কত আনন্দই না করবে ভেবেছিল, কিন্তু তন্দ্রার যে কি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। ঘুমন্ত তন্দ্রার মাথাটা আস্তে আস্তে বালিশে রেখে উঠে আসে নিলয়। জানলার কাছে দাঁড়ায়। বেশ ঠান্ডা লাগছে। ব্যাগ থেকে একটা জ্যাকেট বার করে পরে নেয়। তারপর একটা সিগারেট ধরিয়ে টানতে থাকে। একটু পরেই ডোরবেল বেজে ওঠে। নিলয় দরজা খুলে দেখে
পবন সিং এসেছে। নিলয়ের থমথমে মুখ দেখে পবন একটু ঘাবড়ে যায়। সব ঠিক তো হয় না সাব? জিজ্ঞেস করলো পবন। कुछ भी ठीक नहीं है पवन भैया। कल रात को तंद्रा बाथरूम में कुछ देख के बहुत डर गई थी और सेंसलेस हो गई। पता नहीं क्या हो रहा है। নিলয়ের কথা শুনে পবনের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ও কিছু না বলে তাড়াতাড়ি ভেতরে চলে গেল। এর মধ্যে তন্দ্রা ঘুম থেকে উঠে ঘরের বাইরে বেরিয়ে এলো। নিলয়কে দেখতে পেয়ে বলল, নিলয়, আজ আমি কোথাও বেরোবো না, মাথাটা খুব ঝিমঝিম করছে, একটু একটু রেস্ট নেব। হ্যাঁ, সেটাই ভালো হবে। তুমি আজ রেস্ট নাও, আমিও আছি তোমার সাথে। সারাদিন নিলয় আর তন্দ্রা বাংলোতেই কাটালো। দুপুরে পবন ফ্রাইড রাইস আর চিলি চিকেন রান্না করেছিল। দুজনে ভালো করে খাওয়া দাওয়া করলো। খাওয়ার পর তন্দ্রা একটু ঘুমোতে গেল। নিলয়ের ঘুম আসছিল না, তাই ও একটু বাইরে হাঁটতে গেল। পবনও ছিল ওর সাথে। গল্প করতে করতে ওরা অনেকটা দূরে চলে গেল। বেশ কিছুক্ষণ পর তন্দ্রার ঘুম ভেঙে গেল। কেউ যেন ঘরে হেঁটে বেড়াচ্ছে। তন্দ্রা নিলয় নিলয় করে ডাকবার অনেক চেষ্টা করলো, কিন্তু কোনো সাড়া পেল না। ওর খুব ভয় করতে লাগলো। খাটের ওপর চুপচাপ জড়সড় হয়ে বসে থাকল। দোতলায় কারা যেন ছোটাছুটি করছে, ধপধপ করে আওয়াজ হচ্ছে। তন্দ্রা দুই হাঁটুর মধ্যে মুখ গুজে চোখ বন্ধ করে ঠাকুরের নাম করতে লাগলো। কিছুক্ষণ পর ওর মনে হলো উপর থেকে টপ টপ করে কোনো তরল জাতীয় পদার্থ যেন ওর মাথায় পড়ছে। ভয় ভয় ও ওপরে তাকালো। যা দেখল তাতে ওর গায়ের রক্ত হিম হয়ে গেল। একটা মেয়ের রক্তমাখা লাশ ফ্যান থেকে ঝুলছে, মুখটা পুরো বিকৃত, জিভটা বেরিয়ে এসেছে, আর সেখান থেকেই রক্ত টপ টপ করে তন্দ্রার মাথায় পড়ছে। প্রচণ্ড ভয়ে চিৎকার করে ছুটে বাংলো থেকে বেরিয়ে এলো তন্দ্রা। ছুটতে ছুটতে হোঁচট খেয়ে পড়েই যাচ্ছিল, কিন্তু ঠিক সেই সময় নিলয় ধরে নিল। আরে কোথায় যাচ্ছিলে দৌড়ে? পড়ে যেতে তো এক্ষুনি। আমাদের আমাদের ঘরে একটা মেয়ের লাশ ঝুলছে। কাঁপতে কাঁপতে কোনো রকমে বলল তন্দ্রা। কি যাতা বলছো? কই চলো তো দেখি। না, আমি আমি ওই ঘরে যাব না, আমি ওই ঘরে যাব না। কিচ্ছু হবে না, চলো আমার সাথে, কোনো ভয় নেই, চলো। তন্দ্রাকে হাত ধরে নিয়ে গেল নিলয়। পবনও গেল ওদের পিছু পিছু। ঘরে ঢুকে নিলয় দেখল কোথাও কিচ্ছু নেই। পবনও কিছু দেখতে পেল না। তন্দ্রা ভয়ে চোখ বন্ধ করে রেখেছে। তন্দ্রা, চোখ খোলো, দেখো এই ঘরে কিচ্ছু নেই। তুমি নিশ্চয়ই কোনো বাজে স্বপ্ন দেখেছো আবার, বলল নিলয়। তন্দ্রা আস্তে আস্তে চোখ খুলল। সত্যি তো কিচ্ছু নেই, কিন্তু একটু আগেই তো স্পষ্ট দেখলো একটা রক্তমাখা মেয়ের লাশ ফ্যান থেকে ঝুলছে। বিশ্বাস করো নিলয়, আমি সত্যি বলছি, আমি দেখেছি একটা একটা রক্তমাখা মেয়ের লাশ। কি ভয়ঙ্কর! নিলয়, এই বাংলোটা মোটেও ভালো নয়। চলো আমরা এখান থেকে চলে যাই। চলো চলো চলো। এসব কি বলছো তুমি? এখন সন্ধে হয়ে গেছে, কোনো গাড়ি আমরা পাবো না। সবকিছু তোমার মনের ভুল তন্দ্রা। রেগে গিয়ে বলল নিলয়। তুমি কেন বুঝতে পারছো না নিলয়? এই বাংলোতে নিশ্চয়ই কোনো ভূত প্রেত আছে। আচ্ছা বেশ, কাল সকালেই আমরা এখান থেকে চলে যাব, কিন্তু আজ রাতটা এখানেই থাকতে হবে আমাদের। আমি সবসময় তোমার সাথেই থাকবো তন্দ্রা। নিলয়ের কথা শুনে কিছুটা শান্ত হলো তন্দ্রা। পবন আস্তে আস্তে কিচেনে চলে গেল। ও জানে তন্দ্রা যা বলছে সব সত্যি, কিন্তু ওদের সবটা খুলে বলতে পারছে না। পবন ঠিক করলো আজ রাতটা ও এই বাংলোতেই থাকবে। ওদের এরকম বিপদের মুখে ঠেলে পালিয়ে যাবে না।
রাত তখন প্রায় 2টো। তন্দ্রা আর নিলয় গভীর ঘুমে আচ্ছন্ন। নিলয়ের হাতটা তন্দ্রা শক্ত করে ধরে রেখেছে। পাশের ঘরে পবন আছে, কিন্তু ওর চোখে ঘুম নেই। প্রবল দুশ্চিন্তায় ওর মন উথাল পাথাল করছে। বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, কনকনে ঠান্ডা হাওয়া গায়ে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। বাইরের প্রকৃতি সম্পূর্ণরূপে নিস্তব্ধ। মাঝে মাঝে রাতচরা পাখি কর্কশ্বরে ডেকে উঠছে। তন্দ্রার ঘুম ভেঙে গেল। আগের দিনের মতো কেউ ঘুমড়ে ঘুমড়ে কাঁদছে, খুব করুণ সুর কান্নার। তবে সেটা শুধু তন্দ্রাই শুনতে পাচ্ছে। না চাইতেও তন্দ্রা খাট থেকে নেমে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। ওর হাত পা নিজের নিয়ন্ত্রণে নেই। কেউ ওকে বাংলোর পেছন দিকে টেনে নিয়ে যাচ্ছে, যেখান থেকে সেই কান্নার শব্দ আসছে সেখানে। বাংলোর পেছনে একটা বড় দেবদারু গাছ আছে। তার তলায় পেছন ফিরে উবু হয়ে বসে আছে এক ছায়া মূর্তি। তন্দ্রা সেদিকে এগিয়ে গেল। কে কে ওখানে? কাঁদছো কেন? ভয় ভয় বলল তন্দ্রা। সেই ছায়ামূর্তির কান্নার বেগ আরো বেড়ে গেল। তুমি তুমি কে? ছায়ামূর্তির সামনে ঘুরল। তার চেহারা দেখে তন্দ্রার বুকের রক্ত জল হয়ে গেল। চোখ দুটো মণিবিহীন সাদা, ঠোঁট দুটো বেঁকে গেছে, মাথার এক পাশ দিয়ে রক্ত পড়ছে, শরীরের বিভিন্ন জায়গায় মাংস খোবলানো। গর্জন করতে করতে এগিয়ে আসছে সে তন্দ্রার দিকে। তন্দ্রা দৌড়ে পালাতে গেল, কিন্তু তার আগেই সেই প্রেতিনী প্রচণ্ড হুঙ্কার ছেড়ে ঝাঁপিয়ে পড়ল তন্দ্রার ওপর। তন্দ্রা চিৎকার করে জ্ঞান হারালো। তন্দ্রার চিৎকারে ঘুম ভেঙে গেল নিলয়ের। তন্দ্রাকে পাশে না পেয়ে নিলয় ঘরের বাইরে বেরিয়ে এলো। পবনকে পাশের ঘর থেকে ডেকে নিল। দুজনে মিলে সব জায়গায় খুঁজল, কিন্তু কোথাও পেল না তন্দ্রাকে। ওরা বাংলোর বাইরে এসে বাংলোর সামনেও খুঁজে দেখল। তারপর বাংলোর পেছনে গেল। টর্চের আলোয় দেখতে পেল বড় দেবদারু গাছটার নিচে কাদামাটির ওপর উপুর হয়ে পড়ে আছে তন্দ্রা। নিলয় আর পবন ছুটে গেল। তন্দ্রার কোনো জ্ঞান নেই, সারা শরীরে কাদা মাখা। পবন আর নিলয় তন্দ্রাকে ধরে ঘরে নিয়ে এলো। চোখে মুখে জল ছেটাল। নিলয় একটা ভেজা কাপড় দিয়ে তন্দ্রার গায়ের কাদা মুছিয়ে দিতে লাগলো। আর তখনই ও দেখতে পেল তন্দ্রার সারা শরীরে অজস্র আঁচড়ানোর দাগ, যেন কেউ প্রবল আক্রোশে এমন করেছে। নিলয় আঁতকে উঠল। তন্দ্রার সারা গা জ্বরে পুড়ে যাচ্ছে। নিলয়ের খুব চিন্তা হতে লাগলো। এই অজানা অচেনা জায়গায় ঘুরতে এসে কি বিপদেই না পড়ল ওরা। তন্দ্রাকে জ্বরের ওষুধ খাইয়ে খাটে শুইয়ে দিল নিলয়। তারপর বাইরে বেরিয়ে এলো। নিলয় এখন কি করবে বুঝতে পারছে না। খুব অসহায় লাগছে ও নিজেকে। পবন নিলয়কে দেখে এগিয়ে এলো। साहब, आप मेम साहब को लेके कल ही यहाँ से चले जाइए। इस घर में चुड़ैल है। मुझे पहले ही आप लोगों को सब बताना चाहिए था। কাঁদো কাঁদো গলায় বলল পবন। এবার তুমিও শুরু করলে পবন ভাইয়া। চুড়েল বলে কোনো জিনিস হয় না, এ সবই মানুষের কল্পনা। বিরক্ত হয়ে বলল নিলয়। नहीं साहब, मेरा यकीन कीजिए, बंगलों में सच में एक चुड़ैल है। मैंने विक्रम साहब को भी बोला था, लेकिन उसने भी मेरा यकीन नहीं किया। হঠাৎ নিলয়দের ঘরে কিছু পড়ে যাওয়ার আওয়াজ হলো। নিলয় আর পবন ছুটে এসে দেখল বেডসাইড টেবিলে রাখা ল্যাম্পটা মাটিতে পড়ে টুকরো টুকরো হয়ে গেছে। কিন্তু ঘরে কোথাও তন্দ্রা নেই। একটু আগেই তো ছিল, কোথায় গেল? নিলয় মনে মনে ভাবল। দোতলা থেকে ধূপধাপ শব্দ আসছে। পবন নিলয়কে বলল, साहब, एक बार ऊपर चल के देखना होगा। কি বলছো? তন্দ্রা উপরে যাবে কেন?
তুমি তো ওকে দোতলায় যেতে বারণ করেছিলে। साहब ये सब बात छोड़िए, जल्दी मेरे साथ ऊपर चलिए। পবনের পিছু পিছু নিলয় দোতলায় উঠল। দোতলায় মোট 2টো বেডরুম আছে, এছাড়া ড্রয়িং রুম, কিচেন, টয়লেট, ব্যালকনি সবই আছে। অনেক দিন পরিষ্কার করা হয়নি বলে ধুলো আর ঝুলে ভর্তি। সব লাইটগুলো ঠিকঠাক আর জ্বলছে না। ওরা দেখল দোতলার একদম শেষের ঘরটা খোলা, সেখান থেকে গোঙানির আওয়াজ আসছে। देखिए साहब, उस रूम का दरवाजा खुला है। मुझे लगता है मेम साहब उसी रूम में है। চাপা গলায় বলল পবন। দুজনে পা টিপে টিপে এগিয়ে গেল। ঘন অন্ধকার ঘর থেকে চাপা গোঙানির আওয়াজ ভেসে আসছে। নিলয় ঘরের ভেতরে টর্চের আলো ফেলে যা দেখল, তাতে ওর হাত পা কাঁপতে লাগলো। তন্দ্রা ঘরের এক কোণে জড়সড় হয়ে বসে নখ দিয়ে দেওয়াল আঁচড়াচ্ছে আর বিড়বিড় করে কী সব বলে চলেছে। ওর মুখটা ভালো করে দেখা যাচ্ছে না। তন্দ্রার এই অবস্থা দেখে নিলয় আর থাকতে পারল না। ছুটে গিয়ে তন্দ্রাকে জাপটে ধরল। এই এই এসব কি করছো তুমি? চলো এক্ষুনি নিচে চলো আমার সঙ্গে, এক্ষুনি। নিলয়ের কথা শুনে তন্দ্রা প্রচণ্ড জোরে চিৎকার করতে লাগলো। নিলয়কে আছড়ে মেঝেতে ফেলে দিল, ওর গলা টিপে ধরে ওকে উপরে তুলে ফেলল। তন্দ্রার চোখের মণি পুরোপুরি সাদা, মুখ থেকে জান্তব গর্জন বেরোচ্ছে। ওর গায়ে তখন আসুরিক শক্তি। নিলয় কোনো মতে নিজেকে ছাড়াতে পারছে না, একটু নিঃশ্বাস নেওয়ার জন্য ছটফট করছে। পবন এইসব দেখে ভয়ে কাঠ হয়ে গেছে, কি করবে ও বুঝতে পারছে না। হঠাৎই ওর মনে পড়ল ছোটবেলায় ওর দাদি বলতো হনুমান চালিসা পড়লে নাকি ভূত প্রেত সব পালিয়ে যায়। ও জোরে জোরে হনুমান চালিসা পড়তে লাগলো। হনুমান চালিসা কানে যেতেই নিলয়কে ছেড়ে দিল তন্দ্রারূপী প্রেতিনী। নিলয় ধপ করে মেঝেতে পড়ল। অনেকক্ষণ পর প্রাণ ভরে নিঃশ্বাস পেল। একটু একটু করে পিছু হটতে থাকলো সেই প্রেতিনী। একসময় মেঝেতে অচেতন হয়ে লুটিয়ে পড়ল। নিলয় তখনও কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে আছে মেঝে। তন্দ্রার যে রূপ আজও দেখেছে তা কোনো দিনও ভুলতে পারবে না। ও তন্দ্রা নয়, ও তন্দ্রা নয়, ও তন্দ্রা হতে পারে না, ও তন্দ্রা নয়, ও তন্দ্রা নয়। বিড়বিড় করে বলতে লাগলো নিলয়। साहब वो चुड़ैल चली गई, आप मेम साहब को लेके नीचे जाइए। পবনের কথা শুনে হুঁশ ফিরল নিলয়। তাড়াতাড়ি তন্দ্রাকে কোলে নিয়ে নিচেই চলে এলো। ওকে খাটে শুইয়ে দিল। কি অবস্থা হয়েছে মেয়েটার! চোখের তলায় কালি পড়ে গেছে, চুলগুলো উস্কো খুস্কো, হাতের নখগুলো ভেঙে রক্ত পড়ছে, নাইট ড্রেসটা ধুলো কাদায় মাখামাখি। তন্দ্রার এই অবস্থা দেখে নিলয় হাউ হাউ করে কেঁদে উঠল। আমাদের সাথে কেন এরকম ঘটছে? আমরা কি দোষ করেছি? কে করছে এসব? साया मैडम। চাপা গলায় বলল পবন। কে এই ছায়া ম্যাডাম? কেন সে আমাদের সাথে এরকম করছে? साया मैडम शायद विक्रम साहब का दोस्त थी, वो इस घर में ही मरी थी। इससे ज्यादा मुझे कुछ नहीं पता, पर विक्रम साहब को सब पता है। আমি এখন কি করব? আমি এখন কি করব? তন্দ্রাকে কি করে সুস্থ করব আমি? साहब मैं कल सुबह आपको पास के चर्च में ले जाऊंगा। वहाँ के फादर बहुत अच्छे आदमी है, सबकी बहुत मदद करता है, शायद वो कुछ कर सकेगा। পবনের কথায় কিছুটা আশ্বস্ত হলো নিলয়। একটু পরেই ভোর হয়ে গেল। তন্দ্রা অঘোরে ঘুমোচ্ছে। নিলয় তন্দ্রার বালিশের নিচে একটা হনুমান চালিসা রেখে পবনের সাথে চার্চের উদ্দেশ্যে রওনা দিল। হোলি ক্রস চার্চটা ওদের বাংলো থেকে বেশি দূরে নয়। পাহাড়ের কোলে শান্ত স্নিগ্ধ পরিবেশে চার্চটি অবস্থিত। এক অপূর্ব শান্তি বিরাজ করছে চার্চে। কাছাকাছি যেতেই নিলয়ের মনটা হালকা হয়ে গেল। মেন গেট পার করে মোড়াম বেছানো রাস্তা চলে গেছে চার্চের দরজা পর্যন্ত। রাস্তার দুপাশে সুন্দর ফুলের বাগান। পবন আর নিলয়
চার্চের ভেতরে গিয়ে ফাদারের সাথে দেখা করতে চাইলে ওখানকার এক কর্মচারী ওদের প্রেয়ার হলে যেতে বলল, কারণ ফাদার জন ডিকোস্টা সকালের প্রেয়ার করছেন। প্রেয়ার হলে পৌঁছে ওরা দেখল কয়েকজন সিস্টার, বেশ কিছু স্থানীয় মানুষ আর কিছু বাচ্চা সেখানে উপস্থিত। ফাদার ডিকোস্টা প্রভু যিশুর মূর্তির সামনে দাঁড়িয়ে মোমবাতি জেলে জোরে জোরে প্রার্থনা করছেন। নিলয়ও এক মনে প্রভু যিশুর কাছে তন্দ্রার সুস্থতার জন্য প্রার্থনা করতে লাগলো। প্রার্থনা শেষ হলে ফাদার ডিকোস্টা এগিয়ে এলেন নিলয়দের দিকে। You are looking very tense, young man. Please tell me, what's your problem? ঈশ্বরের কাছে এসে কোনো কিছু গোপন করতে নেই। জিজাসের কাছ থেকে কেউ খালি হাতে ফেরে না, মাই চাইল্ড। নিলয় তাকে সব কথা প্রথম থেকে খুলে বলল। I see, young man. ওই ইভিল স্পিরিটটাকে ধ্বংস করতে গেলে আগে আমাদের ওর সম্পর্কে সবটা জানতে হবে, আর সেটা আমাদের জানাতে পারবে শুধুমাত্র তোমার ওই বন্ধু। ওকে ফোন করে কালই একবার এখানে আসতে বলো। বেশি দেরি কিন্তু করা যাবে না আমাদের। আর তোমরাও এখন ফিরে যাও। তোমার স্ত্রীকে বেশিক্ষণ এখানে রাখাটা কিন্তু ঠিক না। ফেরার সময় ফাদার ওদের 3টে ক্রস লকের দেওয়া হাড় ও 1 বোতল হোলি ওয়াটার দিল, বিপদের সময় ব্যবহার করার জন্য। ওগুলো নিয়ে ওরা বাংলোয় ফিরে এলো। নিলয়রা যখন ফিরে এলো তখনও তন্দ্রা ঘুমোচ্ছে। নিলয় তন্দ্রাকে একটা ক্রস পরিয়ে দিল, ও বাকি দুটো নিলয় ও পবন পরে নিল। পবন কিচেনে চলে গেল খাবার বানানোর জন্য। সকাল থেকেই কারোরই কিছু খাওয়া হয়নি। নিলয় ঘরের বাইরে গিয়ে বিক্রমকে ফোন করল। ওকে প্রথম থেকে সব কথা বলল। প্রিয় বন্ধুর এমন বিপদ, তাও সেটা ওরই জন্য। এইসব ভেবে বিক্রম ঠিক করে নিল 5 বছর পর ও আবার যাবে লামহাট্টা। নিলয়কে কথা দিল ও বিকেলের মধ্যেই পৌঁছে যাবে। সারা দিন তন্দ্রা স্বাভাবিক ছিল। ভালো করে খেয়েছে দুপুরে, নিলয়ের সাথে গল্পগুজবও করেছে। তন্দ্রাকে স্বাভাবিক দেখে নিলয়ের খুব ভালো লাগছে। ধীরে ধীরে পাহাড়ের কোলে সূর্য অস্ত যাচ্ছে, সন্ধ্যা নেমে আসছে। পাখিরা কিচির মিচির করতে করতে বাসায় ফিরে যাচ্ছে। আশেপাশের পরিবেশটা বড় বেশি গুমোট লাগছে। নিলয় বাংলোর সামনেই একটু হাঁটাহাঁটি করছিল। এমন সময় গেটের বাইরে গাড়ির হর্ন শোনা গেল। নিলয় এগিয়ে গেল গেটের দিকে। পবনও বেরিয়ে এলো। গাড়ি থেকে বিক্রমকে নামতে দেখে পবন এগিয়ে গিয়ে গেট খুলে দিল। নিলয় খুবই রেগে ছিল বিক্রমের উপর, তাই বিক্রমকে আসতে দেখে নিলয় ছুটে গিয়ে ওর কলার চেপে ধরল। শালা, তোর জন্য আমার তন্দ্রার এই অবস্থা। ও মরতে বসেছে। কেন পাঠালি আমাদের এই ভুতুরে বাড়িতে? কি ভেবেছিলি তুই আমার তন্দ্রাকে আমার কাছ থেকে কেড়ে নিবি? তুই কেড়ে নিবি? ক্রুদ্ধ স্বরে কথাগুলো বলল নিলয়। বিশ্বাস কর নিলয়, এতে আমার কোনো দোষ নেই রে। তোদের কোনো ক্ষতি হোক আমি চাইনি। আমি জানতামই না যে ছায়ার আত্মা এই বাড়িতেই আছে। জানতিস না মানে? তোকে তো আগেই পবন ভাইয়া বলেছিল। আরে আমি তো ভেবেছিলাম পবনের হয়তো এই বাড়িতে থাকতে ভয় লাগে, তাই এইসব বলছে। আজকালকার যুগে ভূত প্রেত এগুলো মানা যায় বল? পবন ছুটে এসে নিলয়কে ছাড়ানোর চেষ্টা করছে। अरे अरे छोड़ दीजिए विक्रम साहब को, ये वक्त आपस में बहस करने का नहीं है। हमें पहले मेम साहब को बचाना है। जल्दी से जल्दी हमें फादर डिकोस्टा के पास जाना होगा। পবনের কথায় হুঁশ ফিরে পেল নিলয়। বিক্রমকে ছেড়ে দিল। এতক্ষণ পর বিক্রম প্রাণ ভরে নিঃশ্বাস নিল। বিক্রম বাংলোতে ঢোকার সাথে সাথে বাংলো যেন থরথর করে কেঁপে উঠল। বিক্রমের এবার বেশ ভয়ই করতে লাগলো। বিক্রম নিচের ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছিল। এতটা জার্নি করে এসে বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। নিলয় ঘরে গিয়েছিল তন্দ্রাকে ডাকতে, কিন্তু কি আশ্চর্য, তন্দ্রা ঘরে নেই। খাটের ওপর ক্রস ঝোলানো হাটটা পড়ে আছে। নিলয় অনেকবার তন্দ্রার নাম ধরে ডাকলো, কিন্তু কোনো সাড়া শব্দ পেল না।
ছুটে ড্রয়িং রুমে এলো নিলয়। সর্বনাশ হয়ে গেছে। তন্দ্রা ঘরে নেই বিক্রম, ওর গলার ক্রুশটাও বিছানায় পড়ে। পবন নিলয়ের কথা শুনে কিচেন থেকে বেরিয়ে এলো। কি আর আর একদম সময় নষ্ট করা চলবে না। চল চল চল, এক্ষুনি গিয়ে তন্দ্রাকে খুঁজি, কুইক। তিনজনে মিলে দোতলায় উঠল। প্রথমে নিলয়, মাঝে বিক্রম ও সব শেষে পবন। দোতলা তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু তন্দ্রার কোনো হদিশ পেল না। হঠাৎ ওরা শুনল ছাদ থেকে গুনগুন করে গান করা শব্দ ভেসে আসছে। পবন ফিসফিস করে বলল, সাব लगता है मेम साहब ऊपर छत में है। ওরা তিনজনই ছাদে উঠে দেখল তন্দ্রা ছাদের মাঝখানে পা ছড়িয়ে বসে গুনগুন করে গান করছে। ওর চুলগুলো মুখের ওপর এসে পড়েছে বলে মুখটা ঠিক করে দেখা যাচ্ছে না। তন্দ্রা, এত রাতে ছাদে কি করছো? নিচে চলো, তোমার ঠান্ডা লেগে যাবে না হলে। নিলয়ের কথায় তন্দ্রার মধ্যে কোনো পরিবর্তনই দেখা গেল না। সে একইভাবে বসে থাকলো। বিক্রম এবার তন্দ্রার দিকে এগিয়ে গেল। প্লিজ তন্দ্রা, প্লিজ নিচে চলো, নিলয়ের কথা শোনো। বিক্রমের কথায় তন্দ্রার টনক নড়ল। ও এক দৃষ্টিতে বিক্রমের দিকে তাকিয়ে থাকল। তারপর ছুটে এসে বিক্রমকে জড়িয়ে ধরল। তুমি এসেছো বিক্রম। আমি কত বছর ধরে তোমার অপেক্ষা করছি, আর তুমি আসতে এত দেরি করলে। এবার আর তোমাকে ছাড়বো না, তোমাকে আমার সাথে নিয়ে যাব। ঘর ঘরে গলায় বলল তন্দ্রা। বিক্রমকে হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো ছাদের ধারে। বিক্রমও মন্ত্রমুগ্ধের মতো তন্দ্রার সাথে যেতে লাগলো। নিলয় আর পবন ওদের আটকানোর চেষ্টা করলো, কিন্তু ওরা নিজেদের জায়গা থেকে একটুও নড়তে পারল না। কেউ যেন আঠা দিয়ে ওদের পা আটকে দিয়েছে। চোখের সামনে দেখছে তন্দ্রা আর বিক্রম ছাদের ধারে চলে যাচ্ছে। ওরা একদম ধারে চলে এসছে, আর একটু হলেই ছাদ থেকে পড়ে যাবে। নিলয় আর পবন সব দেখছে, কিন্তু কিছুই করতে পারছে না। এমন সময় পেছন থেকে গুরুগম্ভীর গলায় প্রার্থনার আওয়াজ শোনা গেল। তন্দ্রা বিক্রমকে ছেড়ে পেছনে ফিরল। নিলয় আর পবনও পেছনে ফিরে দেখল ফাদার ডিকোস্টা এগিয়ে আসছে। তার হাতে ধরা একটা বড় ক্রুশ। তিনি এক টানা প্রার্থনা করে চলেছেন প্রভু যিশুর উদ্দেশ্যে। তিনি ক্রমশ এগিয়ে যেতে থাকলেন তন্দ্রার দিকে। তন্দ্রা একটু একটু করে পেছনে সরতে লাগলো। তারপর এক লাফ মেরে ছাদের পাশের গাছে গিয়ে উঠে পড়ল। তরতর করে গাছ থেকে নেমে দৌড় দিল পেছনের ঘন পাইনের জঙ্গলের দিকে। নিলয় ওর পেছনে যেতে চাইছিল, কিন্তু ফাদার আটকালেন। কিছুটা হোলি ওয়াটার বিক্রমের গায়ে ছিটিয়ে দিল ফাদার। বিক্রম আবার স্বাভাবিক হয়ে গেল। ওরা সকলে নিচে চলে এল। ড্রয়িং রুমে নিলয়, পবন, বিক্রম ও ফাদার বসে আছে। সকলেরই মুখ থমথমে। ফাদার ডিকোস্টা মৌনতা ভেঙে বললেন, বিক্রম মাই চাইল্ড, আমাকে সব কথা খুলে বলো। হু ওয়াজ ছায়া, আর ওর সাথে তোমার কি সম্পর্কই বা ছিল? আমাকে সবটা খুলে বলো বিক্রম। আজ রাতেই আমাদের যা করার করতে হবে, না হলে তন্দ্রাকে কিন্তু আর বাঁচানো যাবে না বিক্রম। বিক্রম বলতে শুরু করলো। কলেজ কমপ্লিট করে আমি কলকাতার একটা বিখ্যাত MBA ইনস্টিটিউটে ভর্তি হই। নিলয় তখন বিদেশে পড়াশুনো করতে গেছে। কলেজে আমার আলাপ হয় পৌশালীর সাথে। খুব ভালো মেয়ে ছিল ও। কিছুদিনের মধ্যেই ওকে আমি ভালোবেসে ফেলি। পৌশালীও আমাকে ভালোবাসত, কিন্তু আমাদের ভালোবাসায় সবচেয়ে বড় কাঁটা ছিল ছায়া। ছায়া আমাদের সাথেই পড়তো, আর ও আমাকে ভালোবাসত। তাই পৌশালীকে ও একদম সহ্য করতে পারত না। নানাভাবে পৌশালীর ক্ষতি করার চেষ্টা করত ও। কিন্তু সেইবার ও সব সীমা ছাড়িয়ে গেল। তখন আমাদের কলেজের প্রায় শেষ, শুধু ফাইনাল পরীক্ষাটা বাকি ছিল। তার আগে কলেজে একটা কালচারাল অনুষ্ঠান ছিল।
সেদিন ছায়া পৌশালীকে বিষ দেওয়া খাবার খাইয়ে মারতে চেয়েছিল। একটুর জন্য পৌশালী বেঁচে যায়। সেদিন আমি ছায়াকে যাচ্ছে তাই করে বলেছিলাম, শুধু ছায়া আর কলেজের সম্মানের কথা ভেবে পুলিশ ডাকিনি। এই ঘটনার পর ছায়া হঠাৎ উধাও হয়ে গেল। ও আর কোনো দিন কলেজে আসেনি, ফাইনাল পরীক্ষাটাও দেয়নি। এইটুকু বলে থামল বিক্রম। এরপর কি হয়েছিল প্লিজ বলো বিক্রম। MBA পাস করে আমি ড্যাডির বিজনেসে যোগ দিলাম। বাড়িতে পৌশালীর কথা জানালাম, সকলে মেনেও নিল। পৌশালীর বাড়িতেও কারোর কোনো আপত্তি ছিল না। 1 বছর পর ধুমধাম করে বিয়ে হলো আমাদের। সুখের সাগরে ভাসছিলাম আমরা। ছায়ার কথা আমাদের মনেও ছিল না, কিন্তু আমাদের সুখ বেশি দিন সহ্য হলো না। বিয়ের প্রায় মাস 8 পর আমরা এই বাংলোতেই এলাম। ভালোই ঘুরে বেড়াচ্ছিলাম আমরা। এই রকম একদিন আমরা দার্জিলিং গেলাম ঘুরতে। পৌশালীর কিছু কেনাকাটা ছিল। ওকে দোকানে বসিয়ে আমি ATM-এ গিয়েছিলাম টাকা তুলতে। ফেরার পথে দেখা হলো ছায়ার সাথে। ও উত্তরবঙ্গে মেয়ে ছিল। ওকে অনেক দিন পর দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। ও আমাদের বিয়ের কথা জানতো। বারবার আমাকে বলছিল পৌশালীকে ছেড়ে ওর কাছে চলে আসতে। ও নাকি আমাকে ছাড়া বাঁচবে না। আমি ওকে স্পষ্ট জানিয়ে দিই, পৌশালী আমার স্ত্রী, ওকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। এরপর আমি ওর সামনে থেকে চলে যাই। কিন্তু পরের দিন সকালে ও এই বাংলোতে আসে একটা রিভলভার নিয়ে। চেষ্টা করে পৌশালীকে মারার, কিন্তু পৌশালী বেঁচে যায় একটুর জন্য। এরপরও নিজেকে মারার চেষ্টা করে। আমি ওকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তার আগেই ও নিজের মাথায় গুলি করে নেয়। আর আমার চোখের সামনে ওর শরীরটা মেঝেতে লুটিয়ে পড়ে। এতগুলো কথা প্রায় এক নিঃশ্বাসে বলে থামে বিক্রম। তারপর কি হলো মাই চাইল্ড? ছায়ার ডেড বডি কোথায় গেল? ফাদার ডিকোস্টা প্রশ্ন করেন। বলছি ফাদার, তার আগে 1 গ্লাস জল খাও। পবন 1 গ্লাস জল এনে দিল তাকে। জলটা প্রায় এক নিঃশ্বাসে খেয়ে ফেলল বিক্রম। গ্লাসটা পাশে রেখে আবার বলতে শুরু করলো বিক্রম। আমি আর পৌশালী খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ পুলিশ আসলে ছায়ার মৃত্যুর জন্য হয়তো আমাদেরই ধরে নিয়ে যেত। তাই ওর বডি আর রিভলভারটাকে একটা বস্তায় ভরে ফেললাম। তারপর দোতলার একদম শেষ ঘরের দেওয়ালটা কিছুটা খুঁড়ে ফেললাম। বস্তাটা ওর মধ্যে ভরে আবার দেওয়াল গেঁথে দিলাম। দেওয়ালের সামনে একটা বড় আলমারি টেনে এনে রাখলাম, যাতে সহজে কিছু বোঝা না যায়। এরপর বাবাকে ফোন করে সব কিছু জানালাম। বাবা তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে বলল। একটা গাড়ি নিয়ে আমি আর পৌশালী দুজনেই বেরিয়ে পড়লাম। কিন্তু পথে একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় পৌশালী মারা গেল। আমি বেশ কিছুদিন হসপিটালে ছিলাম। সুস্থ হওয়ার পর বাবা আমাকে মুম্বাইতে নিয়ে চলে গেল। ছায়ার বাড়ির লোক ওর খোঁজ করেনি কখনো? ছায়ার পরিবারে শুধু ওর বৃদ্ধা দিদা ছিল। ওর মা বাবা আগেই মারা গিয়েছিল। ছায়া চলে যাওয়ার পর ওর দিদার খরচ আমার বাবাই চালাতো। বছর 2 আগে উনিও মারা যান। নিলয় এতক্ষণ সব কিছু হাঁ করে শুনছিল। ও শুধু জানতো যে বিক্রমের স্ত্রী পৌশালী একটা দুর্ঘটনায় মারা গেছিল, কিন্তু তার আগে যে এত কিছু ঘটে গেছিল সেসবের কিছুই ও জানতো না। বিক্রমের কাছ থেকে সব শোনার পর ফাদার ডিকোস্টা বেশ কিছুক্ষণ চুপ করে ভাবছিলেন, কিন্তু নিলয় আর চুপ করে থাকতে পারছে না। ওর মনের মধ্যে ঝড় চলছে। কে জানে ওই প্রেতিনী তন্দ্রাকে জঙ্গলের মধ্যে কোথায় নিয়ে গেল। তন্দ্রা আদেও বেঁচে আছে কি নেই সেটাও ও জানে না। ফাদার, আপনি চুপ করে থাকবেন না, কিছু করুন। তন্দ্রার জন্য আমার খুব চিন্তা হচ্ছে। না যেন এই প্রেতাত্মা এতক্ষণে তন্দ্রার সাথে ঠিক কি না কি করেছে। অধৈর্য হয়ে বলে উঠল নিলয়। কাম ডাউন মাই চাইল্ড, এত অধৈর্য হয়ে পড়ো না। এখন আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে। ওই প্রেতাত্মা তন্দ্রার কোনো ক্ষতি করতে পারবে না।
কারণ তন্দ্রার শরীরেই সে বাসা বেঁধে আছে। তন্দ্রা জীবিত না থাকলে ও শক্তিহীন হয়ে পড়বে, তাই তন্দ্রার কোনো ক্ষতিও করবে না। ফাদার, ফাদার, দয়া করে আপনি ছায়ার প্রেতাত্মাকে ধ্বংস করে আমার বন্ধু স্ত্রীকে বাঁচান। ওই প্রেতাত্মা খুবই প্রতিহিংসা পরায়ণ ও শক্তিশালী। ওকে ধ্বংস করার শক্তি আমার নেই। আমি শুধু কিছুক্ষণ ওকে আটকে রাখতে পারি বড় জোর। এরকম বলবেন না ফাদার, ওকে যেভাবেই হোক ধ্বংস করতে হবে। কোনো উপায় কি নেই? উপায় অবশ্য একটা আছে। আমি ওই প্রেতাত্মাকে বিশেষ প্রার্থনার মাধ্যমে কিছুক্ষণ আটকে রাখব, আর সেই সময়ের মধ্যেই তোমাদের দেওয়াল খুঁড়ে ওর হাড়গোড় বের করে এনে সব জ্বালিয়ে দিতে হবে। তবেই, শুধু তবেই মুক্তি পাবে ওই প্রেতাত্মা। এতটুকু বলে ফাদার থামলেন। ঠিক আছে ফাদার, আমরা আপনার কথা মতো কাজ করব। বেশ, তাহলে আমি চার্চের কয়েকজনকে নিয়ে তন্দ্রাকে জঙ্গল থেকে নিয়ে আসতে যাব, আর তার মধ্যেই তোমাদেরকে দেওয়াল ভেঙে ওই হাড়গোড় ভর্তি বস্তা বার করে নিতে হবে। ফাদার ডিকোস্টা দুজন সিস্টার ও দুজন সন্ডা গন্ডা মার্কা লোক নিয়ে জঙ্গলের ভেতর প্রবেশ করল। বেশ কিছু দূর যাওয়ার পর তারা দেখতে পেল জঙ্গলের মধ্যে একটা ঢিপির ওপর উবু হয়ে বসে আছে তন্দ্রা। তার দু চোখ দিয়ে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে, মুখ দিয়ে লালা ঝরছে। ফাদার কাছে যেতেই প্রচণ্ড চিৎকার করে ফাদারের দিকে ছুটে এলো তন্দ্রারূপী প্রেতিনী। সঙ্গে সঙ্গে ফাদার কিছুটা হোলি ওয়াটার তার গায়ে ছিটিয়ে দিল এবং সিস্টাররা প্রার্থনা করা শুরু করল। প্রার্থনার আওয়াজে কান ঝালাপালা হয়ে গেল প্রেতিনী। কান চেপে ধরে একটু একটু করে পিছু হতে লাগলো সে, মুখে গর্জন করতে লাগলো। ফাদারের ইশারায় সেই দুজন লোক গিয়ে তন্দ্রার দু হাত চেপে ধরল। তন্দ্রা হাত ছাড়ানোর জন্য এমন ছটফট করতে লাগলো যে দুজন বলশালী লোকও হিমশিম খেতে লাগলো। এবার ফাদার উচ্চ স্বরে প্রার্থনা করতে লাগলেন। তন্দ্রার ছটফটানি কমে গেল। তন্দ্রাকে ধরে নিয়ে ওরা বাংলোর দিকে যেতে লাগলো। এর মধ্যে ফাদার বা সিস্টাররা একবারের জন্য প্রার্থনা করা থামানি। ওদিকে নিলয়, পবন ও বিক্রম দোতলার একদম শেষের ঘরে দেওয়াল খুঁড়ে বস্তা ভর্তি হাড়গোড় বের করে আনল। বস্তাটাকে টেনে টেনে নিচে নামালো। তারপর সেগুলোকে পোড়ানোর জন্য কাঠ, কেরোসিন তেল, দেশলাই হাতের কাছে জোগাড় করে রাখলো, যাতে ফাদারের নির্দেশ পাওয়া মাত্রই ওরা সেগুলো পুড়িয়ে ফেলতে পারে। সব কাজ শেষ করে ওরা বাইরে এসে ফাদারের জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই ফাদার ফিরে এলেন। তন্দ্রার ছটফট করছে ছাড়া পাওয়ার জন্য। নিলয়কে দেখে কাতর স্বরে বলল, নিলয়, নিলয়, বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও। ওরা ওরা আমাকে মেরে ফেলবে। তুমি তুমি তোমার স্ত্রীকে বাঁচাবে না? বলেই নাকি সুরে কাঁদতে লাগলো তন্দ্রারূপী প্রেতিনী। নিলয় তন্দ্রার দিকে এগিয়ে যেতেই ফাদার তাকে আটকালেন। স্টপ, স্টপ মাই চাইল্ড। এমন ভুল করো না, এমন ভুল খবরদার করো না। ওই দুষ্ট প্রেতাত্মা তোমাকে ভুল বুঝিয়ে আমার হাত থেকে ছাড়া পেতে চাইছে। ওর ছলনায় পা দিও না তুমি। ফাদারের কথা শুনে হুঁশ ফিরে এলো নিলয়ের। পিছু হটে গেল সে। তন্দ্রারূপী প্রেতিনী প্রচণ্ড অট্টহাসিতে ফেটে পড়ল। ফাদারের নির্দেশে যে দুজন তন্দ্রাকে ধরেছিল তারা ওকে নিয়ে গিয়ে ড্রয়িং রুমের মাঝখানে একটা চেয়ারে বসিয়ে হাত পাগুলো দড়ি দিয়ে চেয়ারের সাথে ভালো করে বেঁধে দিল। সেই প্রেতিনী তখন রাগে থরথর করে কাঁপছে। চোখের মণি দুটো পুরোপুরি সাদা হয়ে গেছে, মুখ দিয়ে লালা ঝরছে। তন্দ্রার এই অবস্থা দেখে নিলয় আর সহ্য করতে পারে না। কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে। শক্ত হও, শক্ত হও নিলয়, আরো শক্ত হও। এখনো অনেক কিছু তোমায় দেখতে হবে। এইভাবে ভেঙে পড়লে কিভাবে বাঁচাবে তন্দ্রাকে? মনকে প্রস্তুত করো, মনকে প্রস্তুত করো অশুভ শক্তির বিরুদ্ধে লড়ার জন্য। গম্ভীর স্বরে কথাগুলো বললেন ফাদার। ফাদারের কথা শুনে কিছুটা শান্ত হলো নিলয়। বিক্রমের দিকে ফিরে ফাদার বললেন, আর দেরি করা ঠিক হবে না। আমি এখন বিশেষ প্রার্থনা শুরু করব। আমি প্রার্থনা শুরু করা মাত্রই তোমরা বাংলোর পেছনে গিয়ে ওই হাড় গোড় আগুনে পুড়িয়ে ফেলবে। আর এই ক্রস দেওয়া হাড়টা পড়ে নাও বিক্রম।
এটা তোমাকে সমস্ত রকম বিপদ থেকে রক্ষা করবে। এই বলে ফাদার হারটা বিক্রমের দিকে এগিয়ে দিলেন। বিক্রম সেটা পড়ে নিল। ফাদার আর সিস্টাররা মিলে জোরে জোরে প্রার্থনা শুরু করলো। প্রত্যেকের হাতেই আছে ক্রস। প্রার্থনা শুরু করা মাত্রই নিলয়রা হাড়গোড় ভর্তি বস্তা ও পোড়ানোর জিনিসপত্র নিয়ে বাংলোর পেছনে চলে গেল। ভেতরে তখন প্রেতিনী প্রচণ্ড আক্রোশে ছটফট করতে লাগলো। চেয়ার ঠক ঠক করে কাঁপতে কাঁপতে ভেঙে যাওয়ার উপক্রম হলো। তন্দ্রারূপী প্রেতিনী দাঁত দিয়ে হাতের দড়ি কাটার চেষ্টা করতে থাকলো। প্রেতিনীর ভয়ঙ্কর রূপ দেখে সিস্টাররাও ভয় পেয়ে গেছে, তবুও তারা প্রার্থনা থামালো না। ওদিকে বিক্রম, নিলয় আর পবন মিলে হাড়গোড় ভর্তি বস্তাটা মাটিতে রেখে তার ওপর কিছু শুকনো কাঠকুটো দিয়ে দিল। এরপর কিছুটা কেরোসিন ঢেলে দেশলাই ঠুকে আগুন জ্বেলে দিল। আগুন লাগানোর সাথে সাথেই প্রেতিনী প্রচণ্ড চিৎকার করে উঠল। দড়িগুলো খুলে ফেলার প্রবল চেষ্টা করতে লাগলো। শেষে দড়ি না খুলতে পেরে চেয়ার ভেঙে ফেলার চেষ্টা করতে লাগলো। অনেকক্ষণ চেষ্টা করার পর আস্তে আস্তে শান্ত হলো তন্দ্রা। নিলয়রা এসে খবর দিল ভালোভাবে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল। নিলয় গিয়ে তন্দ্রার বাঁধন খুলে দিল। ওকে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দিয়ে ড্রয়িং রুমে এলো নিলয়। ওখানে ফাদার, বিক্রম, পবন সকলে ছিল। ওরা তন্দ্রার সুস্থতা নিয়েই আলোচনা করছিল। এমন সময় প্রচণ্ড অট্টহাসি ঘর থেকে ভেসে এলো। ওরা দেখল দরজা দিয়ে তন্দ্রা হামাগুড়ি দিতে দিতে আসছে। ওর চোখ দিয়ে আগুন ঝরছে, ঠোঁটের দুপাশের কষ বেয়ে লালা ঝরছে। ওকে দেখতে আগের থেকেও বীভৎস মনে হচ্ছে। ও সবাই অবাক হয়ে দেখছে ওকে। কারুর মুখ থেকে কথা সরছে না। ফাদারও যথেষ্ট অবাক হয়েছে। এমন তো হওয়ার কথা নয়। সমস্ত হাড়গোড় পোড়ানোর পরও কি করে এই প্রেতিনীর অস্তিত্ব থাকতে পারে? তাহলে কি এমন কিছু আছে যা এখনো পোড়ানো হয়নি? মনে মনে ভাবলেন ফাদার। প্রেতিনীর মুখ থেকে ঘর ঘরে আওয়াজ বেরিয়ে এলো। কি ভেবেছিলি তোরা? হ্যাঁ, এত সহজে আমাকে আমাকে শেষ করে দিবি? পারবি না, কোনোদিনও পারবি না। তোদের সবাইকে আমি আজ মারবো। তারপর বিক্রমকে আমার সাথে নিয়ে যাব, তবেই আমার শান্তি। অদ্ভুত স্বরে বলল প্রেতিনী। সেই স্বর মনে হলো নরকের কোনো গভীর খাদ থেকে উঠে এলো। এ কথা বলেই সেই প্রেতিনী ছুটে গিয়ে ফাদারের গলার টুঁটি চিপে ধরল। ফাদারের হাত থেকে ক্রস ছিটকে মেঝেতে পড়ল। ফাদার ছটফট করতে লাগলেন। কোনো মতে ওই প্রেতিনীর হাত থেকে নিজেকে মুক্ত করতে পারলেন না। প্রেতিনী হুঙ্কার ছেড়ে বলে উঠল, তুই আসল নাটের গুরু। তুই আমাকে তাড়ানোর জন্য সব পরিকল্পনা করেছিস। তাই আগে তোকেই মারবো। ফাদারের এই অবস্থা দেখে সকলে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকল। কেউ আর এগোনোর সাহস পেল না। বিক্রম এখনো নিশ্চয়ই ছায়ার কোনো জিনিস ওই বাড়িতে আছে। তাই ওকে শেষ করা যাচ্ছে না। তুমি মনে করো বিক্রম, কি থাকতে পারে ছায়ার? প্লিজ বিক্রম, মনে করো। ফাদার অনেক কষ্ট করে বললেন। ফাদারের কথা শুনে বিক্রম কিছুক্ষণ ভেবে বলল, হ্যাঁ ফাদার, ওর গলায় একটা লকেট দেওয়া হাত ছিল। লকেটের মধ্যে ওর ছবি ছিল। সেটা আমি পিছনে দেবদারু গাছের নিচে পুঁতে দিয়েছিলাম। তুমি আর নিলয় গিয়ে মাটি করে ওই হাতটা বার করে তাড়াতাড়ি পুড়িয়ে ফেলো এক্ষুনি। And you don't worry about me. আমার জন্য চিন্তা করো না। যাও, আর অপেক্ষা করো না তোমরা, এক্ষুনি যাও। নিলয় আর বিক্রম ছুটে বাংলোর পেছনে দেবদারু গাছের নিচে চলে গেল। তারপর মাটি খুঁড়তে শুরু করল। এদিকে সেই প্রেতিনী ফাদারের কথা শোনার পর ফাদারকে ছেড়ে দিয়ে বাইরে ছুটে গেল। ফাদার ধপ করে মেঝেতে পড়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিল। তারপর সিস্টারদের বলল তন্দ্রার পেছনে যেতে। দেবদারু গাছের নিচে কিছুটা খোঁড়ার পর নিলয় হাড়টা পেয়ে গেল। সেটা হাতে নিয়ে পেছনে ফিরতেই দেখতে পেল তন্দ্রা দাঁড়িয়ে আছে। এক প্রচণ্ড হুঙ্কার দিয়ে তন্দ্রারূপী প্রেতিনী ঝাঁপিয়ে পড়ল নিলয়ের ওপর। আঁচড়ে কামড়ে ওকে শেষ করতে লাগলো, কিন্তু হাজার আঘাতেও হাড়টা হাতছাড়া করল না। ততক্ষণে ফাদারও চলে এসেছে। ফাদার কিছুটা হোলি ওয়াটার ছিটিয়ে দিল তন্দ্রার গায়ে। তৎক্ষণাৎ নিলয়কে ছেড়ে দিল। কুইক মাই সান, কুইক!
পুড়িয়ে দাও ওটা। আমি ততক্ষণ এই ইয়েকে আটকে রাখছি। তোমরা তাড়াতাড়ি পুড়িয়ে ফেলো। কুইক কুইক মাই সান, কুইক। ফাদার চিৎকার করে বললেন। ফাদারের কথা শুনে বিক্রম আগুন জ্বালানোর ব্যবস্থা করল। তিনি প্রবল আক্রোশে চিৎকার করে উঠল, কিন্তু ফাদারের প্রার্থনার কারণে এক পাও এগোতে পারল না। বিক্রম আগুন জ্বালানোর সাথে সাথেই নিলয় হাতটা ছুঁড়ে আগুনে ফেলল। তিনি প্রচণ্ড চিৎকার করে মাটিতে পড়ে গিয়েই ছটফট করতে লাগল। লকেট শুদ্ধ হাতটা পুড়ে যাওয়ার সাথে সাথেই একটা কালো ধোঁয়া তন্দ্রার শরীর থেকে বেরিয়ে ওপরে উঠে বাতাসে মিলিয়ে গেল। ফাদারের নির্দেশে নিলয় তন্দ্রাকে কোলে করে ঘরে নিয়ে এলো। ফাদার তন্দ্রার মাথায় ক্রস ঠেকিয়ে প্রার্থনা করে দিল। পরদিন সকালে তন্দ্রা একেবারে সুস্থ। নিলয়, বিক্রম ও তন্দ্রা আজই কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে। বেরোনোর আগে ওরা চার্চে গিয়ে ফাদারের সাথে দেখা করে ধন্যবাদ জানাল। পবনও এসেছিল ওদের সাথে। ফাদার ওদের আশীর্বাদ করলেন। চার্চ থেকে বেরিয়ে একটা গাড়ি ধরে ওরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিল। ধীরে ধীরে লামহাটটা ওদের দৃষ্টির আড়ালে চলে গেল। আপনারা শুনছিলেন ছায়াতঙ্ক, রচনা ঋতবা ব্যানার্জি, গল্প পাঠে সায়ন্তন, নিলয়ের চরিত্রে রক্তিম, তন্দ্রার ভূমিকায় কাহুন, ফাদার জন ডিকোস্টা শুভদীপ এবং বিক্রমের ভূমিকায় সায়ন, আবহ এবং স্পেশাল এফেক্টসে আর্য, পবনের চরিত্রে শব্দগ্রহণ, পোস্টার ডিজাইন এবং পরিচালনায় আমি শ্রীরূপ। আমরা আজ আমাদের সঙ্গে পেয়েছি হরোস্কোপ থেকে রক্তিম, ইকো ফ্রেন্ডলি প্রোডাকশন থেকে সায়ন, ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ থেকে সায়ন্তন এবং শুভদীপ ইউটিউব চ্যানেল থেকে শুভদীপ নাথকে। ওদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই বিশেষ উদ্যোগে আমাদের সাথে থাকার জন্য। হরোস্কোপ, ইকো ফ্রেন্ডলি প্রোডাকশন এবং শুভদীপ এবং ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের লিঙ্ক পাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে। অবশ্যই ঘুরে আসবেন এবং ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা, আমাদের আজকের গল্পটি কেমন লাগলো সবাই অতি অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভালো লাগলে লাইক করে দিন, অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে যদি আপনি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আর কি করছেন, চটপট সাবস্ক্রাইব করে দিন। আগামী দিনেও আবারও একটি এরকম রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব আমরা। সো স্টে টিউনড উইথ আস।